মা, বাবা, তোমাদের এইসব কিভাবে হলো? মাহিম দৌড়ে এসে বলল, কিন্তু তার মা বাবা কিছু বললো না। তারা কোনো কথা বলছে না। তাদের কেউ ছুরি দিয়ে আঘাত করছে। শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে। মাহিম তার বাবার পালস চেক করে দেখলো যে তার পালস চলছে না। মাহিম কান্না করতে লাগলো। নিজের চোখের সামনে বাবার লাশ পড়ে আছে। হঠাৎ মায়ের ডাক শুনে মাহিম তার মায়ের কাছে আসলো। মা, তোমাদের এই অবস্থা কিভাবে হলো? মাহিম কান্না করে জিজ্ঞেস করলো। মাহিম, এখন কান্নার সময় না। মা, তোমার কিছু হবে না, আমি এখনই তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আমার আর সময় নেই বাবা, ওরা এখনো আমাদের বাসায় আছে। তুই তোর বোনকে নিয়ে পালা। মাহিম, বেশি কথা বলিস না। হঠাৎ মাহিমের মায়ের কথা বন্ধ হয়ে গেল। মাহিম পালস চেক করে দেখলো তার মা মারা গেছে। মাহিম তাড়াতাড়ি উঠে নিজের বাড়ির সিক্রেট রুমে গেল। গিয়ে দেখলো তার বোন ঘুমিয়ে পড়ছে। মাহিম তাকে কোলে তুলে নিয়ে বাইরে চলে আসলো। তার পিছনের দরজা দিয়ে বের হয়ে গেল। হঠাৎ কারোর ডাক শুনে মাহিম অতীত ভাবনা থেকে বেরিয়ে আসলো। এত সময় মাহিম ছাদের উপর বসে নিজের অতীত নিয়ে ভাবতেছিল। তখনই নিজের ছোট বোন মায়ার ডাক শুনতে পারলো। কি হয়েছে মায়া? তোমাকে কখন থেকে ডাকছি, কোনো উত্তর দিচ্ছ না। তুমি ছাদে আসলে কি এত ভাবো আমি বুঝি না। আরে পাগলি, তেমন কিছু না। তুমি কেন ডাকতেছিলে? রান্না হয়ে গেছে, খাবে চলো। এত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে? রাত 9টা বাজে, আর তুমি বলছো তাড়াতাড়ি। কখন যে 9টা বেজে গেছে টেরই পাইনি। আচ্ছা, এখন নিচে চলো। হুম। মাহিম তার বোনের সাথে নিচে আসলো। তারা দুজন ঢাকা শহরে একটা ফ্ল্যাটে থাকে। মাহিম নিচে আসতেই নাকে একটা সুগন্ধ আসলো। কিরে মায়া, আজ মনে হচ্ছে বিরিয়ানি রান্না হয়েছে। কি সুন্দর সুগন্ধ বের হয়েছে। হ্যাঁ, তোমার জন্য আমি বিরিয়ানি রান্না করেছি। তাই নাকি বোন? তাড়াতাড়ি খেতে দে, আমার তো জিহ্বায় জল চলে আসছে। ঠিক আছে, টেবিলে বসো, আমি এক্ষুনি তোমাকে খেতে দিচ্ছি। আচ্ছা। মাহিম টেবিলে বসলে মায়া কিচেন থেকে খাবার নিয়ে আসলো। তারপর প্লেটে বেড়ে দিল। কিরে, তুই না বসে দাঁড়িয়ে আছিস কেন? এই তো বসেছি। তারপর মায়া বসলো। দুজনে একসাথে বসে খাবার খেতে লাগলো। মায়া, তোর রান্না কিন্তু খুব টেস্ট হয়েছে। ধন্যবাদ। তারপর দুইজন মিলে খাওয়া দাওয়া শেষ করলো। মায়া, তুই এখন ঘুমাতে যা। আর তুমি কি করবে? আমি আর কি করব, একটু টিভি দেখবো। এখন ঘুমাতে যাও। আরে কাল ছুটি আছে, তাই এখন জাগলে সমস্যা হবে না। ঠিক আছে ভাইয়া, কিন্তু তাড়াতাড়ি ঘুমাতে যাবে কিন্তু। ওকে, ঠিক আছে। গুড নাইট ভাইয়া। মায়া মাহিমকে গুড নাইট বলে চলে গেল। মাহিম কিছু সময় টিভি দেখে চলে গেল ঘুমাতে। তারপর ভোরে মাহিমের ফজরের আজান শুনে ঘুম ভাঙে। বিছানায় একটু আলস্যের ভাব কাটিয়ে নিল বসে থেকে। তারপর উজু করে মসজিদে নামাজ পড়তে চলে গেল। নামাজ শেষ করে কিছু সময় হাঁটাহাঁটি করে চা খেয়ে বাসায় চলে আসলো। এই সময়ের মাঝে মায়া ঘুম থেকে উঠে নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করতেছিল। নিজের ভাইকে আসতে দেখে পড়া শেষ করে চা বানিয়ে দিল। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল আমার বোনটা। তুমি বসে চা খাও, আমি তোমার জন্য নাস্তা তৈরি করছি। কত করে বলি তোরে, এত শহরে নাস্তা তৈরি করতে হবে না, তাও শুনিস না কেন? একটা কাজের লোক রাখলেই হয়ে যায়। আমরা মাত্র 2 জন, আর 2 জনে রান্না করতে বেশি সময় লাগে নাকি? তোমার কাজের লোক রাখতে হবে না। এখন কথা না বলে চা খাও। এটা বলেই মায়া কিচেনে চলে গেল। আর মাহিম বসে চা খেতে লাগলো। সকাল 8টা বাজে। মাহিম নিজের রুম থেকে নিচে এসে দেখলো মায়ার নাস্তা বানানো হয়ে গেছে। ভাইয়া, তুই একটু বস, আমি রুম থেকে ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা, ঠিক আছে। মায়া নিজের রুমে চলে আসলো। তারপর ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে টেবিলে চলে আসলো। রে, ফ্রেশ হওয়া হয়ে গেছে? হুম, তুই বস, আমি খেতে দিচ্ছি। মাহিম টেবিলে বসলে মায়া পরোটা আলু ভাজি দিল আর নিজে নিল। মায়া, খাওয়া শেষ করে রেডি হয়ে নিবি। কেন? আমি আর তুই আজকে মার্কেটে যাব। কিন্তু কেন? গেলেই বুঝতে পারবি। আচ্ছা। দুইজন খাওয়া দাওয়া শেষ করলো। মায়া বসে টিভি দেখতে লাগলো। মায়া রেডি হতে চলে গেল। কিছু সময় পর মায়া বোরকা পরে বেরিয়ে আসলো। এত তাড়াতাড়ি হয়ে রেডি হয়ে গেছিস? হুম, এখন চলো। মাহিম আর মায়া বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় আসলো। কিছু সময় পর তাদের সামনে একটা রিক্সা আসলো। কই যাবেন মামা? নিউ মার্কেটে যাব। ঠিক আছে মামা, ওঠেন। দুইজন মিলে রিক্সায় উঠলো। রিক্সা চলতে শুরু করলো। 20 মিনিট পর নিউ মার্কেটের সামনে চলে আসলো।
মাহিম ভাড়া মিটিয়ে দিয়ে দুজন মার্কেটের মাঝে প্রবেশ করলো। ভাইয়া এখন তো বল যে কেন আসলাম। আর একটু সবুর কর, তাহলে বুঝতে পারবি। মাহিম মায়াকে নিয়ে একটা মোবাইলের শোরুমে ঢুকলো। এটা দেখে মায়া তো অবাক। ভাইয়া তুমি কি আবার নতুন ফোন কিনবে? না তো। তাহলে এখানে আসলে কেন? কয়দিন আগে তো ফোন কিনলে। আজ তোর জন্য ফোন কিনবো। আমার বোনটা অনেক বড় হয়ে গেছে, কলেজ উঠলো, তার তো একটা ফোন লাগবে। তাছাড়া তুই তো অনেক আগেই চাইছিলি, এই জন্য। ও আচ্ছা, এখন তোর পছন্দ একটা দেখ। তুমি পছন্দ করে দাও। তোর ফোন তুই পছন্দ কর। মায়ার ফোন পছন্দ করতে লাগলো। একটা ফোন পছন্দ হলো, কিন্তু সেটার দাম দেখে মায়া কইলো না। দেখে দেখে কম দামি ফোন লাইক করলো। ভাইয়া আমার এই ফোনটা পছন্দ। এটার তো অনেক কম দাম, এর থেকে একটু বেশি দামের দেখ। না ভাইয়া থাক। যেটা বলছি সেটা কর। মাহিমের কথা শুনে মায়া আর একটু দামি ফোন দেখলো। ভাইয়া আমার এই ফোন পছন্দ। তুই টাকা নিয়ে চিন্তা করছিস, তাই কম দাম দেখছিস। আরে না, তুমি এটাই দাও তো। আচ্ছা মামা, এটা প্যাক করে দেন তো, দাম দেখেন। মাহিম দাম মিটিয়ে মার্কেট থেকে বেরিয়ে আসলো। তখনই মাহিমের ফোনে একটা কল আসলো। ফোন রিসিভ করে শুনলো জরুরি ভাবে থানা যেতে হবে। তাই মাহিম মায়ের কাছে এসে বলল, মায়া আমাকে থানা যেতে হবে, তো রিক্সা ডেকে দিচ্ছি, তুই বাসায় চলে যা। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, বাসায় গিয়ে ফোন চার্জে দিবি। হুম। মাহিম মায়াকে রিক্সায় তুলে দিল আর নিজে অন্য রিক্সায় করে থানার দিকে যেতে লাগলো। মাহিম থানায় এসে দেখলো যে আজ থানায় সবাই উপস্থিত। তার আসতে একটু দেরি হয়েছে। কি হলো মাহিম? ওসি হারুন জিজ্ঞেস করলো, আসলে স্যার আমার বোনকে নিয়ে একটু মার্কেটে গিয়েছিলাম। তোমাদের জন্য যে টাকা, জি স্যার বলেন। চারপাশে বেআইনি কাজ অনেক বেড়ে গেছে, তোমরা সেটা জানো? জি স্যার। আজ থেকে সবাই সতর্ক থাকবে, কারণ কিছুদিনের মাঝেই আমাদের থানায় নতুন এসিপি আসবে। সে এসে যদি দেখে আমাদের কাজে অবহেলা, তাহলে আর তোদের চাকরি নিয়ে সমস্যা হতে পারে। স্যার সে কি খুব রাগী? তা জানি না, কিন্তু তিনি একজন মহিলা, আর মহিলা মানুষ কেমন হয় তোমরা তো জানো। স্যার সব মহিলা এক হয় না। আচ্ছা এসব কথা বাদ দাও, তোমরা রাতে বেশি করে দিবা, মনে থাকবে তো? ঠিক আছে স্যার। সবাই একসাথে বলল। ওসি হারুন কথাগুলো বলে থানা থেকে বেরিয়ে গেল। আর মাহিম ও তার সহকারী কিছু সময় গল্প করলো। তারপর মাহিম বাসায় এসে ফ্রেশ হয়ে নিল। তারপর নিচে এসে মায়াকে ডাকলো। মায়া নিজের রুমে বসে একটা গল্পের বই পড়তেছিল। নিজের ভাইয়ের ডাক শুনে নিচে চলে আসলো। কি হলো ভাইয়া, ডাকছো কেন? হুম হুম। কি করতেছিলি? এই তো গল্প পড়তেছিলাম। কি কিছু বলবে? হ্যাঁ, তোর ফোনটা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। মায়া নিজের রুম থেকে ফোন এনে দিল। মাহিম ফোন নিয়ে সেটিং ঠিক করতে লাগলো। মায়া তার ভাইয়ের কাছে বসলো। মায়া তুই কোন কলেজে ভর্তি হবি? আমার বান্ধবীরাও তো ভালো ভালো কলেজে ভর্তি হবে, তাই আমি ভাবছি কোন কলেজে ভর্তি হব। তুই চাইলে ঢাকা কলেজে ভর্তি হস। তুমি যেখানে ভর্তি করবে আমি সেখানেই হব। আচ্ছা এনে তোর ফোন, সব ঠিক করে দিছি, কোনো সমস্যা হলে আমাকে জানাস। ভাইয়া তুই টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। ওকে। মায়া টেবিলে খাবার দিতে লাগলো আর মাহিম টেবিলে বসলো। খাওয়া দাওয়া শেষ করলো। ঢাকা উত্তরায় একটা মদের বার, যেখানে নামি দামি সব বড় লোকের ছেলেরা এসে মদ পান ছাড়াও বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করে। মদের বারের সামনে এসে থামলো একটা দামি মোটর বাইক। বাইকের উপর বসে আছে ভিন্ন ধরনের পোশাকধারী এক যুবক। যুবকটি গাড়ি থেকে নেমে হাতের আঙুলের চাবি ঘোরাতে ঘোরাতে বারের ভেতর প্রবেশ করলো। লোকটা চারপাশে তাকিয়ে দেখলো এক ছেলে এক মেয়ে নেশা করছে। দেখে বোঝা যাচ্ছে সবাই বড় ঘরের বিগড়ে যাওয়া সন্তান। লোকটা কাঙ্ক্ষিত জিনিসটা না দেখতে পেয়ে গিয়ে একটা টেবিলে বসলো। তারপর একজন ওয়েটারকে ডাকলো, বলুন স্যার। আমার জন্য 2 প্যাক বিদেশি মদ নিয়ে আসো। ঠিক আছে স্যার। ওয়েটার চলে যেতে লাগলো। লোকটি আবার ডাকলো, কি হয়েছে স্যার? আচ্ছা আমি শুনেছি যে এখানে নাকি ভালো মানের ড্রাগস পাওয়া যায়। এইসব আপনি কি বলছেন? আপনি ভুল জায়গায় এসেছেন, এখানে এসব হয় না। কিন্তু আমার এক পরিচিত বললো এখানে পাওয়া যায়, তাই আমি এখানে আসলাম। আপনি যার থেকে শুনেছেন সে হয়তো মিথ্যে কথা বলেছে। দেখো, তুমি যদি আমাকে ব্যবস্থা করে দিতে পারো তাহলে আমি তোমাকে 1 লক্ষ টাকা দিব। এবার ওয়েটার কিছু একটা ভাবতে লাগলো। লোকটা দেখলো যে কাজ হচ্ছে, তাই আবার বললো, দেখেন ভাই, থাকলে বলেন, না হলে আমাকে আবার আরেক জায়গায় খোঁজ নিতে হবে, খুব নেশায় চলে গেছি। লোকটা নিজের মাথা ধরে বলল, এই নে, এখানে 1 লাখ টাকা আছে। তাই বলে লোকটা একটা বান্ডিল ওয়েটারের দিকে ছুড়ে মারলো। এতগুলো টাকা দেখে সে খুশি হয়ে গেল।
আপনি কোনো পুলিশের লোক না তো? তোর মিয়া এত প্রশ্ন করেন কেন? থাকলে দেন, না হলে চলে যাই। আরে ভাই রাগেন কেন? এক্ষুনি আমি দিচ্ছি, আপনি আমার সাথে আসুন। এটা বলেই ওয়েটার হাঁটতে লাগলো। সেটা দেখে লোকটা তার পিছু পিছু হাঁটতে লাগলো। ওয়েটার একটু ভেতরে গিয়ে দেওয়ালের পাশে থাকা ব্যানার সরিয়ে ফেললো। সাথে সাথেই একটা দরজা বেরিয়ে আসলো, ঠেলা দিয়ে দরজা খুলে ফেললো। আমার সাথে ভিতরে আসুন। আচ্ছা। ওয়েটারের কথা মতো তিনি ভেতরে প্রবেশ করলো। লোকটা ভেতরে প্রবেশ করে যেটা দেখলো সেটা দেখে তো অবাক, কারণ চারপাশে থাকা দেখে অল্প বয়স্ক ছেলে মেয়ে ড্রাগস নিচ্ছে, তাই সবাই ছাত্রছাত্রী। বস, একটা নতুন খরিদ্দার নিয়ে এসেছে। চেয়ারে বসে থাকা লোকটিকে বলল, দেখে মনে হচ্ছে সে লিডার হবে। চেক করে দেখেছিস তো? তোরে কতবার বলছি যে আমাকে জিজ্ঞেস না করে কাউকে আনবি না। সরি বস, ভুল হয়ে গেছে, তাছাড়া অনেক মাল আছে। আচ্ছা, তাকে আসতে বলে তুই যা, আর পরের বার এমন ভুল হলে তোকে জানে মেরে দেবো। বস রেগে বলল। লোকটা ভয়ে কেঁপে উঠলো। আচ্ছা। ওয়েটার চলে গেল আর লোকটা এগিয়ে গেল। কতটুকু ড্রাগস লাগবে তোর? এখানে যা আছে সব লাগবে। তোর কাছে সব নেওয়ার টাকা নেই। লোকটা এবার হাসলো, যে হাসি শুনে বস অবাক। কিরে, তুই হাসছিস কেন? এমনি। আচ্ছা বল, তোর কাছে কত টাকা আছে? আছে অনেক টাকা, যেটা তোর ভাবনার বাইরে। আচ্ছা, তুই মাস্ক পরে আসিস কেন? কারণ আছে তাই। আচ্ছা, সে সব কথা থাক, এখন বল কিভাবে নিবি? আপাতত 2 কোটি টাকা দে। আচ্ছা, তুই নেশা করবি নাকি বিজনেস করবি? আমি নেশা করার জন্য ড্রাগস পাই না, আর তুই বলছিস? বুঝেছি ভাই। বস নিজের সামনে থেকে বাক্স খুলে 2 প্যাকেট বের করলো। এইগুলো নে। এইগুলোর দাম কত? 2 কোটি টাকা। আচ্ছা ঠিক আছে, আমার কাছে তো এখন টাকা নেই। নেই মানে? তাহলে তুই ড্রাগস ফেরত দে। আরে তুই আমার কথা আগে তো শোন। বল। আসলে বস আপনি বোকা। মানে? আসলে আমি তোরে বলতে চাইছিলাম যে কেউ তো আর 2 কোটি টাকা নিয়ে ঘুরবে না। হুম। বস আপনি আমার সাথে একটু বাইরে চলুন, আমি টাকা দিচ্ছি। আমার লোক যাচ্ছে, তার কাছে পাঠিয়ে দে। আপনি গেলে ভালো হয়, এতগুলো টাকা যদি তারা মেরে দেয়। সব আমার বিশ্বস্ত লোক। ভেবে বলছিস তো? তারপর বসটি ভেবে বলল। আচ্ছা ঠিক আছে, চল। লোকটা আগে বেরিয়ে গেল, তার পিছে বস বের হলো। লোকটা বাইক নিয়ে আসলো, বসকে নিয়ে একটা গাড়ির কাছে আসলো। আচ্ছা, তুই এই লাইনে নতুন? আমি খুব পুরাতন, আমাকে চিনে শুধু তারাই জানে। এটা বলেই লোকটা একটা রুমাল বের করে বসের মুখে চেপে ধরলো। কিছু বলার আগেই সে জ্ঞান হারিয়ে ফেললো। কিছু লোক গাড়িটা নিয়ে চলে গেল। লোকটা নিজের বাইকের কাছে আসলো, আমাকে জিজ্ঞেস করছে আমি নতুন নাকি। তা তোর সামনে আসছি, এমকে। এটা বলেই এমকে বাইকে করে চলে গেল। অতঃপর রিকি নামে একটা ছেলে বসে আছে তার অফিসে, বিশাল বড় অফিস। রিকি বসেছিল, তখনই সেখানে তার বিশ্বস্ত এক লোক আসলো। রিকি তাকে চেয়ারে বসতে বলল। কি খবর নিয়ে আসছিস? বস, এবার একটা খারাপ খবর আছে। একটা না, দুটো স্যার। এবার আবার কি খারাপ খবর আনছিস? বস, আপনার ঢাকা উত্তরায় মদের বারের যে হেড ছিল তাকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখ নেশা করে কোথাও পড়ে টরে আছে নাকি। না বস, তারে কে যেন তুলে নিয়ে গেছে। তুই এটা বলছিস কেন? সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে এক মুখোশধারী লোক তাকে তুলে নিয়ে গেছে। খোঁজ লাগিয়েছিস কে হতে পারে সে? না বস, আবার সাথে ড্রাগসও নিয়ে গেছে। খুঁজে বের করার চেষ্টা কর। বস, আর একটি খারাপ খবর আছে। আবার কি খারাপ খবর? আপনার মদের বার পুলিশ এসে সিল করে দিয়ে গেছে। কি? কার এত বড় সাহস যে আমার মদের বার সিল করে? থানার ওসি। থানায় যাওয়ার ব্যবস্থা কর। ওই শালা সাধারণ একটা ওসির সাহস হলো কি করে আমার কাজে বাধা দেওয়া? আচ্ছা বস। দুইজন আরো সময় কথা বললো। তারপর মাহিম থানায় যাওয়ার জন্য কেবল বাসা থেকে বের হয়েছে, তখন তার ফোনে কল। জি স্যার বলেন। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি, বেশি দেরি লাগবে না, আমি অফিসের জন্য বের হয়েছি। মাহিম ফোন কেটে পকেটে রাখলো আর বলল, আল্লাহ জানে সকাল সকাল কে আবার খুন হলো, গিয়ে দেখি। এটা বলেই মাহিম একটা রিক্সা ডেকে খুনের জায়গায় যেতে লাগলো। কিছু সময় পর পৌঁছে গেল। সে দেখলো একজন ব্যক্তি যাকে খুব খারাপ ভাবে মারা হয়েছে, যার হার্ট দুর্বল, তার হয়তো স্ট্রোক করতো। আপনারা কি এই লাশের ব্যক্তিটারে চেনেন? ওসি হারুন জিজ্ঞেস করলো লাশ দেখতে আসা লোকগুলোকে, কিন্তু কেউ তাকে চেনে না। কে এই ব্যক্তি যাকে এত নির্মম ভাবে হত্যা করেছে? উনি নিশ্চয়ই পাগল। স্যার আমার মনে হয় যে খুন করেছে সে একটা সাইকো। আমারও সেটাই মনে হচ্ছে মাহিম। আচ্ছা এই লাশটাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাও। আচ্ছা স্যার।
মাহিম আর দুইজন অফিসার মিলে লাশটিকে নিয়ে যেতে লাগলো। আর ওসি হারুন সবাইকে জিজ্ঞেস করতে লাগলো। ওসি হারুন ও তার সাথীরা কেস নিয়ে আলোচনা করতেছিল। তখনই থানার বাইরে থেকে কয়েকটা গাড়ির শব্দ শুনতে পেল। একজন বাইরে গিয়ে দেখো তো, এই অসময়ে কে থানায় আসছে? কোনো বড় স্যারের আসার কথা ছিল না? হারুনের কথা শুনে একজন কনস্টেবল বাইরে এসে দেখলো কোনো বড় অফিসার আসেনি, তাই ফিরে এসে বলল, স্যার, কয়েকজন লোক এসেছে। আচ্ছা, ভিতরে আসতে দাও। থানার ভিতরে রিকি সহ আরো কয়েকজন প্রবেশ করলো। রিকিকে দেখে তো হারুন বসা থেকে উঠে দাঁড়ালো। আরে স্যার, আপনি বসুন বসুন। এই কে আসছিস? স্যারের জন্য ঠান্ডা কিছু আনার ব্যবস্থা কর। তোর এত উত্তেজিত হতে হবে না। স্যার, আপনি রাখলে আমি নিজে আপনার সাথে দেখা করতাম। আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? তোর অনেক কলিজা বড় হয়ে গেছে, তাই আমি নিজে তোর সাথে দেখা করতে আসলাম। কি বললেন? স্যার, আমি কিছুই বুঝতে পারলাম না। তোর মরার ব্যবস্থা করলে ঠিক বুঝতে পারবি। স্যার, আমি কি কোনো ভুল করেছি? ভুল করেছিস মানে? খুব বড় ভুল করেছিস। স্যার, আমি কি করেছি? তোর সাহস হলো কি করে আমার মদের বাড়ির সিল মেরে বন্ধ করার? আপনি কোনটার কথা বলছেন? তুই এখনো বুঝতে পারছিস না? গতকাল রাতে তুই যে মদের বাড়ি সিল করেছিস সেটা আমার বার। ও আচ্ছা, গতকাল রাতে একজন আমাকে ফোন করে বলল যে ওইখানে অবৈধভাবে ড্রাগস বেচা হয়। তারপর আমরা সেখানে গিয়ে রেড করি আর প্রমাণ সহ পাই। তাই। সে যাই করিস না কেন, তাড়াতাড়ি সিল খোলার ব্যবস্থা কর। কিন্তু স্যার, এটা তো সম্ভব না। কারণ? রিকি হারুনকে কথা বলতে না দিয়ে উঠে একটা সজোরে থাপ্পড় মারলো। থানার সবাই তো অবাক। মাহিম এগিয়ে আসতে গেলে হারুন নিষেধ করলো। তোর মরার খুব শখ হয়েছে, জানের কি মায়া নাই? আমি নিজে থানায় এসেছি আর তুই বলছিস সম্ভব না? স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি নিজেকে সিল তুলে দেওয়ার ব্যবস্থা করছি। যত তাড়াতাড়ি করবি তোর জন্য তত ভালো হয়। রিকি তার দলবল নিয়ে থানা থেকে বেরিয়ে গেল। তখন সবাই হারুনকে ঘিরে ধরলো। স্যার, আপনি এনাকে কিছু বললেন না কেন? তিনি হলো এখানকার মন্ত্রী আরিফ চৌধুরীর ছিলেন। তার উপরে কেউ কথা বললে তাকে জ্যান্ত পুঁতে দেয়। তার উপর কেউ কথা বললে বাঁচিয়ে রাখে না। বাবা মন্ত্রী বলে তার উপর কেউ পারে না। আবার তার সাথে বড় বড় মাফিয়ার সাথে উঠা বসা। তাই বলে স্যার। বাদ দাও, আগে আমাদের জীবন। হুম। আর কথা না, এখন যে যার কাজ কর, আমি আসছি। এটা বলেই হারুন থানা থেকে বেরিয়ে গেল। তারপর সকালে মাহিম আর মায়া নাস্তা করতেছিল। তখন মায়া বলল, ভাইয়া, আজ আমার বান্ধবীরা কলেজে ভর্তি হতে যাবে, তাই ভাবছিলাম আজ আমিও। তুইও ভর্তি হতে যাবি? হ্যাঁ। ঠিক আছে, যাস। কত টাকা লাগবে? টাকার কথা শুনে মায়া চুপ হয়ে গেল। তা দেখে মাহিম মায়ের বুকের দিকে তাকালো। কি হলো, কথা বলছিস না কেন? কত টাকা লাগবে বল। আসলে ভাইয়া, ওরা বলল 10,000 টাকা মতো লাগতে পারে। আচ্ছা, তুই বস, আমি রুম থেকে টাকা আনছি। এত টাকা তোমার কাছে আছে? থাকবে না কেন? আমি জানতাম টাকা লাগবে, তা আগে থেকেই টাকা রাখছিলাম। ও আচ্ছা। মাহিম খাওয়া শেষ করে নিজের রুমে চলে আসলো। আলমারি থেকে টাকা বের করলো আর বাইরে আসলো। এই নে, এখানে টাকা আছে। কত টাকা আছে? 12,000 টাকা। 2,000 বেশি কেন? বাইরে যাচ্ছিস, লাগতে পারে, তাই নিজের কাছে রেখে দে। আচ্ছা ভাইয়া। আর কোনো দরকার হলে আমাকে ফোন করিস। ওকে। তো কখন বের হবি? তুমি যাবার পর। আচ্ছা, সাবধানে যাস আর আমাকে জানাস। আর মনে করে সব কাগজ দেখে নিয়ে যাস। কাল রাতে সব গুছিয়ে রেখেছি। ভালো করছিস। আচ্ছা, আমি এখন যাই। ঠিক আছে। মাহিম বাড়ি থেকে বেরিয়ে গেল। মায়া সব গুছিয়ে রেডি হয়ে কলেজের দিকে রওনা দিল। মাঝপথে তার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। সবাই একসাথে ভর্তি হয়ে আড্ডা দিতে লাগলো। তুই আবার আমার ভাইকে নিয়ে পড়লি কেন? হুম। কারণ ঋতু তোর ভাইকে লাইক করে। ওর মতো পেতনির সাথে আমার ভাইকে বিয়ে দিব না। আর এখন এই ফাও কথা না বলে বাসায় চল। রাত 12টা বাজে। ঢাকা থেকে একটু দূরে, জায়গাটা একটু শুনশান। লোকালয় থেকে অনেক দূরে। এখানে একটা গোডাউন আছে যেখানে অনেকজন কাজ করছে। সবাই তাড়াতাড়ি কর, রাত 12টা বেজে গেছে। এখনও যদি আমরা মাল নিয়ে না যাই তাহলে বস আমাদের আস্ত রাখবে না। বস, আপনি চিন্তা করবেন না, আর মাত্র কয়েকটি মেয়ে আছে, ওইগুলো তুললেই হয়ে যাবে। ভালো। আর ড্রাগস আর ওগুলো তুলছিস? বস, এইগুলো তুললে হয়ে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি কর।
সবাই এক এক করে কাজ করতে লাগলো। শেষ মেয়েটাকে ট্র্যাকে তোলার সময় একজন এসে লোকটা হাত চেপে ধরলো। লোকটা পাশে তাকে দেখলো একজন মুখোশধারী লোক, যার গায়ে কালো পোশাক, মুখে ড্রাগন মাস্ক। অপরিচিত লোককে দেখে লোকটা রেগে গেল। কে তুই? আর এখানে আসলি কিভাবে? দেখে তো মনে হচ্ছে না তুই আমাদের লোক। আমি তোদের লোক না। তাহলে তুই এখানে আসলি কিভাবে? আসছি কোনো একবারে। ভালোই ভালোই বলছি চলে যা, তা না হলে আমাদের বস জানতে পারলে তোরে আস্ত রাখবে না। কি করবে তোদের বস? সেটা দেখলেই বুঝতে পারবি। লোকটি তার বসকে ডাকতে গেলে অপরিচিত ব্যক্তি তার মুখে একটা থাপ্পড় মারলো। সাথে সাথে লোকটি চিৎকার করে 2 হাত দূরে গিয়ে পড়লো। এই কে রে চিৎকার করছিস? বস এসে দেখলো তার লোকটি নিচে পড়ে আছে। পাশে তাকে দেখলো একজন অপরিচিত লোক। কে তুই? আর সাহস হলো কি করে আমার আস্তানায় এসে আমার লোককে মারছিস? আমার তো অনেক সাহস, যেটা তুই শুধু খুব তাড়াতাড়ি বুঝতে পারবি। এখনো সময় আছে, এখান থেকে চলে যা, তাহলে জানে বেঁচে যাবি। আমার পরিচয় পেলে তো ভয়ে প্যান্ট খারাপ করে দিবি। কে রে তুই শুনি? মাফিয়া কিং এমকে। বসের সামনে এমকে দাঁড়িয়ে আছে। এটা শুনে লোকটা ভয় পেয়ে গেল। সত্যি ভয়ে 2 পা পিছিয়ে গেল। কে? নাম শুনে পিছিয়ে গেলি কেন? ভয় পেয়ে গেলি নাকি? বস লোকটি নিজেকে সামলে নিয়ে বলল, কে রে তুই শুনি? আমি ভয় পাবো কেন? আমার সাথে কত লোক দেখছিস, আর তুই মাফিয়া কিং হতে পারিস, কিন্তু এটা আমার এলাকা, আর আমার এলাকা থেকে তুই আমার কিছু করতে পারবি না। চারপাশে তাকিয়ে দেখ, সব আমার লোক। বসের কথা শুনে এমকে শব্দ করে হাসলো। যে হাসি শুনে বস ভড়কে গেল, তবুও উপরে নিজেকে ঠিক রাখলো। নিজের ভেতরে তো ভালোই ভয় পাচ্ছিস, আর আমাকে দেখাস তুই ঠিকই আছিস। খুব শিয়ানা মাল তুই। ওই কে আছিস? এই মালটারে মারার ব্যবস্থা কর। বসের কথা শুনে কেউ এগিয়ে আসার সাহস পেল না, কারণ তাদের সামনে দাঁড়িয়ে আছে মাফিয়া কিং এমকে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? ভয় পাচ্ছিস, বুঝতেই পারছিস না? তোদের টাকা দিয়ে পুষি এই জন্য? বস রেগে বলল। বসের রাগা দেখে একজন এগিয়ে আসলো, কিন্তু দূর থেকে একটা স্নাইপারের গুলি এসে লোকটার মাথা ভেদ করে বেরিয়ে গেল। সাথে সাথে লোকটা ধপ করে মাটিতে পড়ে গেল। তার মানে তুই একলা আসিসনি, তোর সাথে আশেপাশে লোক আছে? তোর দম কি ফুরিয়ে গেল? এই সবাই মার, না হলে আমি তোদের মেরে ফেলবো। লোকগুলো কি করবে ভেবে পাচ্ছে না। যেদিকে যাবে না কেন তাদের মরতে হবে। লোকগুলো কিছু একটা ভেবে দৌড়ে এমকে কে মারতে আসলো, কিন্তু এমকের কাছে আসার আগেই সবাই ধপ ধপ করে মাটিতে পড়ে গেল। দূর থেকে স্নাইপার গুলি এসে তাদের ঝাঁঝরা করে দিয়েছে। বস এটা দেখে ভয় পেয়ে গেল। এমকে এটা দেখে শীষ বাজতে লাগলো। এটা শুনে বসের গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার উপক্রম। ভাই আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে, আর কখনো আমি এইসব ধরনের কাজ করব না। আমি অনেক ভালো হয়ে যাব। এখন মাপ চেয়ে লাভ নেই, তোর সময় ফুরিয়ে এসেছে। ভাই আপনি যা বলবেন আমি তাই করব, তাও আমাকে ছেড়ে দিন প্লিজ। এমকে কিছু একটা ভাবলো আর বলল, আচ্ছা আগে বল তোর বসের নাম কি? এটা আমি বলতে পারবো না। কেন? কারণ এটা বলা নিষেধ আছে। আর না বললে তোর জীবন শেষ করে দেবো। আচ্ছা তুই এত গাধা কেন? মানে? আমি তো তোরে মেরেই ফেলবো, তাহলে বসের নাম বলে মর। অযথা তুই মরে কি করবি? এমকে এর কথা শুনে বস কিছু একটা ভাবলো, তারপর বলল, আচ্ছা আমি বলছি আমার বসের নাম, কিন্তু আমাকে মারা চলবে না। তোর এত কথা শুনতে আমি চাই না, তাড়াতাড়ি বল, আমার হাতে সময় নেই। আমার বসের নাম হলো রিকি। সত্যি বলছিস তো, নাকি বাচ্চার যখন মিথ্যা কথা বলছিস না তো? একদম না বস। এমকে কিছু একটা ভেবে বলল, ঠিক আছে তুই যা। বস চলে যেতে নেবে, এমকে তার পায়ে গুলি করলো। আহ, এটা কি করলেন ভাই? বেশি কথা না বলে পালা, নাহলে জান নিয়ে ফিরতে পারবে না। লোকটি পা নাড়াতে নাড়াতে দৌড়ে চলে গেল। এমকে শীষ বাজালো। সাথে সাথে আশেপাশে থেকে অনেকগুলো মুখোশধারী লোক বেরিয়ে আসলো। সবাই এক কাজ কর। কি কাজ? তেলের ব্যবস্থা করে গোডাউনে আগুন লাগিয়ে দাও। আচ্ছা। এমকে এর কথা মতো সবাই তেলের ব্যবস্থা করলো। চারপাশে পেট্রোল তেল ছিটিয়ে দিল। হয়ে গেছে বস। আচ্ছা ঠিক আছে, এনকে তুই এই মেয়েগুলোকে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, মেয়েগুলোকে বাসে পৌঁছে দেওয়ার ব্যবস্থা কর। ওকে। এমকে মেয়েগুলোকে নিয়ে চলে গেল, সাথে তার লোককে। এমকে দাঁড়িয়ে রইলো। তার সব লোক চলে গেলে নিজের পকেট থেকে সিগারেট আর লাইটার বের করলো। সিগারেটের আগুন ধরিয়ে একটা টান দিল। সিগারেটের ধোঁয়া বাতাসে ছেড়ে দিল, আর লাইটারের তেল দেওয়ার জায়গায় ছুড়ে মারলো। সাথে সাথে আগুন লেগে গেল। এটা দেখে এমকে মুচকি হাসলো। খুব তাড়াতাড়ি দেখা হবে রিকি, সেদিন হয়তো তোর শেষ দিন হবে।
তারপর নিজের বাইক নিয়ে অন্ধকারে হারিয়ে গেল। আর এদিকে দাও দাও করে আগুন জ্বলে ছাই হয়ে যেতে লাগলো কাস্টিয়া সিটি। এমপির বাসায় এমপি কামরুল আর তার ছেলে নিলয় কথা বলছে। নিলয় ঢাকা যাবে এই জন্য। কি হলো নিলয়, কিছু বলবে? বাবা, আমি ঢাকায় যাচ্ছি, সেখানে একটা কলেজে ভর্তি হব। আচ্ছা ঠিক আছে, যাস। তো কবে যাবি? এই 2 দিনের ভিতরেই। আচ্ছা, কোনো সমস্যা হলে তোর আরিফ আঙ্কেলকে বলিস। আর কোথায় থাকবি? আমি আর আমার বন্ধুরা মিলে বাসা ঠিক করেছি। ও, তুই চলে গেলে আমার ব্যবসা কে দেখবে? বাবা, আমি ঢাকায় যাচ্ছি, সেখানে গিয়ে সব করব। তাছাড়া ওখানে আমার অনেক লোক আছে, আর এখানে তো তোমার সাথে রকি আছে, সে সব কিছু সামলে নিবি। আচ্ছা। তারপর তারা দুজন আরো কিছু সময় আলোচনা করলো। রিকি নিজের ফার্ম হাউসের গার্ডেনে বসে ল্যাপটপে বসে নিজের কাজ করতেছিল। তখন সেখানে গতকালের লোকটি এসে হাজির হলো, তার পায়ে ব্যান্ডেজ করা। খোঁড়াতে খোঁড়াতে এসে রিকির সামনে আসলো। কিরে, তুই আসছিস? কাল রাতে ফোনও করলি না, আবার ডিল সম্পর্কে কিছু বললিও না, ফোন বন্ধ করে রাখছিস। কি হয়েছে তো বল। আসলে বস হয়েছে কি, কি হয়েছে? তোর পায়ে আঘাত লাগলো কি করে? আসলে বস হয়েছে কি, কি আসলে নকলে করছিস? রিকি রেগে গিয়ে বললো। এতে বস ভয় পেয়ে গেল। রিকি কিছু বলতে যাবে তার আগে তার ফোনে একটা কল আসলো। রিকি ফোন রিসিভ করলো। কি হয়েছে? মাল যায়নি মানে? কি বলছো? আমি তো কাল রাতে সব ব্যবস্থা করছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। রিকি ফোন কেটে লোকটির উপর রেগে গেল। কুত্তার বাচ্চা, তুই আমার সাথে বেইমানি করেছিস? বস দয়া করে আমাকে মাফ করে দিন, আমি কিছু করিনি। তাহলে আমার মাল আর মেয়েগুলো পৌঁছায়নি কেন? আসলে বস কাল রাতে একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে যে যার জন্য আমার কাজ হয়নি? আসলে বস এমকে, কি করেছে সে? বস কাল রাতে এমকে আসছিল আর তারপর লোকটি সব ঘটনা খুলে বলল, যেটা শুনে রিকি রেগে গেল। রেগে চিৎকার করতে লাগলো, সামনের টেবিলে ছুঁড়ে ফেলে দিল। এমকে এমকে এমকে, সব জায়গায় এই এমকে। আমার সব কাজের বাধা এই শালা। ওর জন্য আমি শান্তিতে কাজ করতে পারছি না। বস আপনার গোডাউনে এসে আগুন লাগিয়ে দিয়েছে। কি? ওখানে আমার কোটি কোটি টাকার ড্রাগস ছিল, আর ওই শালা হারামি আমার সব শেষ করে দিয়েছে। এটা বলেই রিকি চেয়ারে বসে পড়লো। কি করবে ভেবে পাচ্ছে না। তখন আরিফ সাহেব ফোন করলো। হ্যাঁ ড্যাড, বলো। রিকি, তুমি চিন্তা না করে কাজে মন দাও। কিন্তু বাবা। কোনো কিন্তু না, যেটা বললাম সেটা করো। আচ্ছা ঠিক আছে। রিকি তার বাবার সাথে কথা বলে ফোন রেখে দিল। কেমন আছিস নীলা? ভালো, তুই? আমিও ভালো আছি। তা তোর দিনকাল কেমন চলছে? ভালোই। তা তোর স্যার মানে মাহিমের কি খবর, তাকে পেলি? না রে, খুঁজে পেলে তো তোরে বলতাম। ওই ঘটনার পর স্যার যে কোথায় চলে গেল আজও খুঁজে পেলাম না। তুই আর অপেক্ষা না করে বিয়ে করে ফেল। না রে, আমি মাহিমকে নিজের মন একবার দিয়েছি, তাই আর কাউকে বিয়ে করব না। আর কতদিন ওয়েট করবি? এসব কথা বাদ দে, আমি তো 2 দিন পর ঢাকায় যাচ্ছি। তোর আবার ঢাকায় ট্রান্সফার হয়েছে? আচ্ছা ঠিক আছে, আবার পরে কথা হবে। তোর জিজু চলে আসছে। আচ্ছা, ফোন রাখছি। বৃষ্টি ফোন কেটে নিজের সাথে মাহিমের তোলা ছবিগুলো দেখতে লাগলো। মাহিম হারিয়ে যাওয়ার পর থেকে বৃষ্টি থেকে অনেক খুঁজেছি, কিন্তু পায়নি। মাহিম থানায় এসে কাজ করতেছিল, তখনই থানায় ডিআইজি আসলো। সবাই তাকে স্যালুট করলো। হারুন একজনকে ঠান্ডা আনতে বলল। স্যার, আপনি হঠাৎ এখানে? আসলাম থানা দেখতে, তোমাদের কাজ কেমন চলছে? সব ঠিক আছে। তিনি থানা একটু ঘুরে দেখলো, তারপর হারুনকে এসে বলল, সব ঠিক আছে। তোমার নাম কি? মাহিম। তুমি আমার সাথে চলো। আচ্ছা স্যার। মাহিম ডিআইজির সাথে গেল। আধা ঘন্টা পর তারা একটা পুরাতন বাসে চলে আসলো। স্যার, আমরা এখানে কেন? ভেতরে গেলে বুঝতে পারবে। ডিআইজি অফিসারকে অন্য জায়গায় রেখে এসে মাহিম আর তিনি এখানে এসেছে। দুজন ভিতরে প্রবেশ করলো। ভিতরে গিয়ে তো মাহিম অবাক, কারণ বাইরে থেকে বাড়ি পুরাতন লাগলেও ভিতরে একদম নতুন। স্যার, বাড়ির ভিতরে এমন আর বাইরেও এমন কেন? এটা হলো আমার সেল, এখানে আমি একান্তভাবে অপরাধীদেরকে জিজ্ঞাসা করি। আপনার পার্সোনাল জায়গায় আমাকে নিয়ে আসার কারণ? একটু পর বুঝতে পারবে, আমার সাথে আসো। ডিআইজির সাথে মাহিম যেতে লাগলো। তারা দুজন একটা রুমে চলে আসলো, যেখানে চারপাশে কাঁচ দিয়ে ঘেরা, আর একজনকে চেয়ার সাথে বেঁধে রাখা হয়েছে, চোখের উপর দিয়ে কাপড় বাঁধা। স্যার, কে এটা আর এইভাবে বাঁধা কেন?
সে একটি অপরাধী আর তার মুখ থেকে তার বসের নাম বের করতে হবে। আর এই কাজের জন্য আমি এবার তোমাকে ঠিক করেছি, তুমি পারবে তো? কিন্তু এত অফিসার রেখে আমি কেন? এত কথা না বলে যেটা করলাম সেটা করো। আচ্ছা ঠিক আছে। মাহিম ভয় পেয়ে বলল। তারপর সে ভেতরে প্রবেশ করলো, ডিআইজি কাজ দিয়ে ভেতরে দেখতে লাগলো। তাদের বল, তোর বস কে? কে তুই? আর আমাকে তুলে আনছিস কেন? আমি কে জানতে হবে না, তোর যেটা বলছি সেটা বল। ভেতরে গেল লোকটাকে মাহিম লাঠি দিয়ে মারতে লাগলো, আর সে সাথে সাথে চিৎকার করতে লাগলো, তাড়াতাড়ি বল, নাহলে আরো মার খেতে হবে। তুই যত মারিস না কেন আমার মুখ থেকে কিচ্ছু বের করতে পারবি না। মাহিম এটা শুনে আরো মারতে লাগলো, কিন্তু কোনো কাজ হলো না। তোর মার খেয়ে মনে হচ্ছে তুই পুলিশ। বাহ, তোর অভিজ্ঞতা আছে দেখছি। একবার আমি ছাড়া পাই, তারপর তোকে আমি দেখে নিব। আমাকে তুই চিনিস না, আমি হলাম। মাহিম কিছু শোনার আগেই বাইরে থেকে বড় স্যার তাকে ডাকলো। মাহিম লাঠি রেখে রুমের বাইরে চলে আসলো। বলুন স্যার। মনে তো হয় না কিছু বলেছে। জি স্যার, দেখে মনে হচ্ছে তার কিছু হচ্ছে না। ঠিক আছে, আজকের মতো ছেড়ে দাও, কাল আবার দেখা যাবে। ঠিক আছে স্যার। কাল সময় করে চলে এসো। এখন চলো বাইরে যাওয়া যাক। ওকে। দুইজন মিলে সেই বাড়ি থেকে বেরিয়ে গেল। ভাইয়া, তোমার আসতে এত লেট হলো কেন? মাহিম বাড়িতে আসলে মায়া তার সামনে আসলো আর উপরের কথাটা বললো। আর বলিস না, একটা দরকারি কাজে বাইরে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, আমি তোমার খাবার গরম করে দিচ্ছি। মাহিম নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো, তারপর খাবার টেবিলে বসলো। মায়া, তুই খেয়েছিস? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বস, অনেক রাত হয়েছে। সেটা তো আমিও দেখেছি। ভাইয়া, তোকে একটা কথা বলার ছিল। কি কথা বল। তুই এত রাতে বাড়ি ফিরিস, তাও ভাবছিলাম যে। কি ভাবতেছিলি? দেখো ভাইয়া, তুমি প্রায় রাত দেরি করে আসো, আর আমি একলা বাসায় থাকি, তাই বলছিলাম। কি বলতে চাইছিস? অনেক তো হলো, এবার তুমি বিয়ে করে নাও। মায়ের মুখ থেকে এটা শুনে মাহিম বেসুম খেলো। মায়া তাড়াতাড়ি পানি দিল। কি হলো? কিছু না, আমার বিয়ের চিন্তা তোর মাথায় আসলো কেন? আর কতকাল এমন থাকবে শুনি? এসব কথা রাখ, সময় হলে ঠিক হবে। সে সময় কখন আসবে? খুব তাড়াতাড়ি। খাওয়া দাওয়া শেষ করে দুই ভাই বোন ঘুমাতে গেল। ভাইয়া, তুই প্রেম করে ছ্যাঁকা খেয়েছিলি? কিরে, তুই সকাল করে আমাকে এই কথা বলছিস কেন? তুমি কি আয়না দেখো না? হ্যাঁ দেখি তো। কেন, কি হয়েছে বলতো? কি হয়নি তাই বলো। তোমার চুল দাড়ি যে বড় বড় হয়ে গেছে, তুমি কি বোঝো না? ও এই ব্যাপার, আসলে এইগুলো কাটার সময় পায় না। তাড়াতাড়ি কেটে ফেলবে, না হলে আমি কিন্তু কেটে দিব। আচ্ছা ঠিক আছে, সময় পেলে কেটে নেব। মনে থাকে যেন, না হলে খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা বোন, তুই এখন খা, আর বলতে হবে না। সকালে মাহিম আর মায়া খেতেছিল, এমন সময় মায়া মাহিমকে চুল কাটার কথা বললো। নিজের বাড়িতে বসে আছে ঢাকার মন্ত্রী আরিফ আর তার ছেলে রিকি। দুজনের মুখেই চিন্তার ছাপ, কারণ আরিফের ছোট ছেলে রনিকে আজ 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজ নিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি। বাবা শেষ বাড়ি থেকে কবে বেরিয়েছিল? 3 দিন হলো। কোথায় গিয়েছিল তোমাকে বলেনি? তোর ভাই কেমন বেহায়া তুই জানিস তো। আজ ওর নিজের জন্য এমন অবস্থা, আমার কথা মতো চললে আজ এমন দিন দেখতে হতো না। আচ্ছা এসব কথা বাদ দে, ওরে খোঁজার জন্য আরো বেশি লোক লাগাও। লোক তো আর কম লাগাইনি, আমার মনে হয়েছে কেউ তাকে গুম করে দিয়েছে। যে এমন করেছে, আমি যদি তাকে পাই তাহলে কি যে করব। এখন মাথা গরম করার সময় না। এমনিতে এমকে আমাদের পিছনে লেগে অনেক ক্ষতি করেছে, কিভাবে যে তাকে খুঁজে বের করব। চিন্তা করো না, আর কয়েকদিন যেতে দাও, তারপর এমন প্ল্যান করব যে ওই এমকে আমার ফাঁদে পড়ে যাবে। যা করবি চিন্তা ভাবনা করে করবি। আন্ডারওয়ার্ল্ডের সব থেকে ভয়ানক মাফিয়া হলো এমকে। আজ পর্যন্ত তাকে কেউ দেখেনি। কোনো খারাপ কাজ করলে তার মুখোমুখি পড়তে হবে। বাবা তুমি তো এদেশের মন্ত্রী, তুমি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া হয়ে তাকে খোঁজার চেষ্টা করবে? রিকি এমন কথা শুনে আরিফ হাসলো। এমন হাসির কারণ রিকি বুঝলো না। কি হলো বাবা, তুমি হাসছো কেন?
আমার হাসির কারণ তুই এখন বুঝবি না, সঠিক সময় হলে বুঝতে পারবি। আর তোর কিন্তু অনেক কাজ, তোর ছোট ভাইকে খোঁজা, আমাদের ব্যবসা দেখা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এমকে খুঁজে বের করা। এরপর আরিফ আর রিকি অনেক কথা বলতে লাগলো। মাহিম থানায় আসলে তার সহকর্মীরা তাকে ঘিরে ধরলো, তারপর বিভিন্ন কথা জিজ্ঞেস করতে লাগলো। কিরে মাহিম, তোরে কাল ডিআইজি স্যার কেন ডেকে নিয়ে গিয়েছিল রে? আরে এমনি। না না, আমাদের মনে হয় স্যার তোরে প্রমোশন দিবে। আরে ভাই, আমি এমন কিছু করিনি যে স্যার আমাকে প্রমোশন দিবে। সেটাও ঠিক। তারপর তারা আরো কথা বলতে লাগলো। মাহিম থানায় হাজিরা দিয়ে হারুনকে বলে বেরিয়ে গেল। আগে থেকেই বড় স্যার সব বলে রেখেছিল, কিন্তু মাহিমের কি কাজ সেটা বলেনি। মাহিম আধা ঘন্টা পর সেই পুরোনো বাড়িতে পৌঁছে গেল। চারপাশে নিরিবিলি, কেউ নেই। মাঝে মাঝে কয়েকজন এই রাস্তা দিয়ে চলাফেরা করে, কিন্তু ভুলেও কেউ এই বাড়িতে প্রবেশ করে না। গতকাল মাহিমের কাছে স্যার চাবি দিয়ে দিছিল, তাই বাড়ির ভেতরে প্রবেশ করতে তার কোনো সমস্যা হয়নি। সে সোজা বেঁধে রাখা সেই রুমে চলে আসলো। দেখলো ছেলেটা ব্যথায় কাতরাচ্ছে। মাহিম এটা দেখে মুচকে হাসলো। কিরে, কালকের যন্ত্রণা এখনো যায়নি? তাহলে তুই আসছিস, দেখ এখনো সময় আছে, আমাকে ছেড়ে দে, না হলে খুব পস্তাতে হবে তোর। সেটা পরে বিষয়, পরে দেখা যাবে। এখন তাড়াতাড়ি বল, তুই ড্রাগস ডিল কার সাথে করিস, আর সাথে কে কে আছে? আমি মরে গেলেও বলবো না। তাহলে আর কি করার, মার খা এখন। এটা বলেই মাহিম গতকালের মতো লাঠি দিয়ে মারতে লাগলো, আর ছেলেটা ব্যথায় চিৎকার করতে লাগলো। বললে আমি তোকে মারবো না? তুই যত মারিস না কেন কাজ হবে না। মাহিম আরো কিছু সময় মারার পর বললো, আজকের মতো চলে যাচ্ছি, কিন্তু আবার আসবো। এটা বলেই মাহিম সেই বাড়ি থেকে বেরিয়ে গেল। দেখতে দেখতে 2 দিন পার হয়ে গেল। কুষ্টিয়া থেকে আজ সকালে নিলয় আর তার বন্ধুরা ঢাকা এসেছে। নিলয়কে রেখে রকি একটা ডিলের জন্য ঢাকা থেকে একটু দূরে এসেছে। ডিল ফাইনাল করে যখন নিজের ড্রাইভারের সাথে ঢাকায় আসতেছিল, তখনই একজন বাইক নিয়ে তাদের গাড়ির সামনে চলে আসলো। সাথে সাথে ড্রাইভার কন্ট্রোল হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা দিল। দুজনে আঘাত পেল। ড্রাইভার একটু বেশি আঘাত পেয়েছে, কারণ সে সামনে বসেছিল, তার মাথা থেকে রক্ত বের হচ্ছে। একটু দেখে শুনে গাড়ি চালাবি, তা তোর মন কোন দিকে থাকে? আচ্ছা ঠিক আছে, তুই দেখ গাড়ি ঠিক আছে নাকি। আর বাইরে দেখছি কোন হারামি মোটরসাইকেল চালাতেছিল। এটা বলেই রকি গাড়ি থেকে নামলো। নেমে দেখলো একজন বাইকের উপর বসে আছে, পায়ের উপর পা তোলে। এটা দেখে রকি রেগে গেল আর হেঁটে তার কাছে আসলো। শালা, কে রে তুই? রাস্তা কি তোর বাপের যে রাস্তার মাঝখানে বসে সিগারেট খাস, আবার নিজের ইচ্ছায় বাইক চালাস? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আসলে আমি দেখতে পাইনি। কিভাবে দেখবি, চোখ তো আকাশে তুলে রাখিস। ভুল হয়ে গেছে স্যার, আমাকে মাফ করে দিন। তোর কোনো মাপ নেই, তোর জন্য আমি আঘাত পেয়েছি, তোর কোনো মাপ নেই। কে ভাই আপনি? জোকার কিং এর নাম শুনেছিস কখনো? হ্যাঁ শুনেছি, যে অনেক খারাপ কাজ করে। হ্যাঁ ঠিক শুনেছিস, সে হলো অন্ধকার জগতের বাঘ আর খারাপের বাচ্চা, জোকার কিং। ভাই আপনি কি, প্লিজ ভাই আপনি আমাকে মাফ করে দিন। তোকে মাফ করে দিলে আমার দলের নিয়ম ভাঙ্গা হয়ে যাবে। তোকে মরতে হবে, কারণ তুই আমার সামনে পড়েছিস। এটা বলেই রকি ফোনের লাইট ধরিয়ে সামনের ব্যক্তির মুখের উপর মারলো, কিন্তু সে যেটা দেখলো সাথেই 2 পা পিছিয়ে আসলো। কেন পিছিয়ে আসলো তারও কারণ আছে, আর সেটা হলো, কে তুই? তোর গায়ে এমন পোশাক কেন? আমাকে ভয় দেখার জন্য এমন পোশাক পরেছিস? রকির এমন কথা শুনে বাইকের উপর বসে থাকা লোকটা শব্দ করে জোরে হাসলো। যে হাসি শুনে রকি আরো ভয় পেয়ে গেল। তো নিজের মাঝে ভয় তোরে বলে দিচ্ছে না যে আমি কে? তুই কি সত্যি মাফিয়া কিং এমকে? এখন আমাকে চিনতে পারিসনি, কামরুলের চামচা? রকি প্রচন্ড ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি নিজের কোমর থেকে বন্দুক বের করলো, যেটা দেখে এমকে হাসলো আর তার পছন্দের শীষ বাজতে লাগলো। রকি বন্দুকের ট্রিগার চাপার আগেই দূর থেকে একটা গুলি এসে তার হাতে লাগলো। তার বন্দুক পড়ে গেল, হাতে গুলি লাগায় রকি ব্যথায় চিৎকার করে উঠলো। চিৎকার শুনে এমকে খুব মজা লাগলো, তাই হাসলো। ড্রাইভার নিজের মালিকের চিৎকারের আওয়াজ শুনে নিজের মাথা ধরে একটু সামনে আসলো। এসে যা দেখলো সে তো অবাক। মাঝরাতে নিজের কাজ করে রকি আর তার ড্রাইভার বাসায় ফিরছিল, মানে ঢাকায় একটা ফ্ল্যাটে, কিন্তু মাঝ রাস্তায় তাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে, আর সেটা বাইকের সাথে অ্যাক্সিডেন্ট। এতে রকি গাড়ি থেকে নেমে এসে বাইকওয়ালার সাথে তর্ক করে, এমনকি একসময় বন্দুক বের করে গুলি করতে গেলে তার হাতে কোথা থেকে যেন গুলি এসে লাগে। এতে রকি হাত ধরে চিৎকার করে ওঠে। ড্রাইভার এসব দেখে রকির হাত ধরে বসে আছে। ড্রাইভার গাড়ির আলোতে সামনে দেখলো একজন পোশাকধারী লোক
ড্রাইভার এর আর জানো না যে তার সামনে মাফিয়া কিং এমকে দাঁড়িয়ে। সে ভাবছে কোনো এক পাতি মাস্তান যে লুট করার জন্য এসেছে। সে নিজের গান বের করে এমকে এর দিকে তাক করলো। তুই যেই হোস না কেন চলে যা। আমার বসকে কিছু করার চেষ্টা করলে আমি তোকে ছাড়বো না। যেখানে তোর বস আমার সামনে কিছু করতে পারছে না, সেখানে তুই আমার কি করবি? ড্রাইভার এবার ভয় পেয়ে গেল। কি করবে বুঝতে পারলো না। জীবন বাঁচাতে চাইলে এখান থেকে পালা, আমি তোকে কিছুই করব না। আমি আমার বসকে রেখে কোথাও যাব না। তাহলে আর কি করার, তোকেও মরতে হবে। আর শালা তাড়াতাড়ি গুলি চালা, না হলে আর সুযোগ পাবি না। রকি বলল। রকির কথা শোনা মাত্র ড্রাইভার গুলি চালাতে গেলে আবারও একটা গুলি এসে তার মাথা ভেদ করে বেরিয়ে গেল। সাথে সাথে মাটিতে পড়ে ধপ করে মারা গেল। সত্যি তোর ড্রাইভারের কথা আসল কথা। মালিক যেমন মুরিদ ও তেমনই হবে। ভাই, আমি আপনাকে চিনতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। তোর কোনো মাপ নেই, তুই অনেক ভুল করছিস, সব হিসাব আমি নেব। এখন তোর মরার পালা, কিন্তু তুই চিন্তা করিস না, খুব শিগগিরই আমি তোর বসকেও তোর কাছে পাঠিয়ে দেবো। আমাকে কি মাফ করা যায় না? না। এমকে নিজের হাতে থেকে গুলি করে মেরে ফেললো আর গাড়িতে আগুন ধরে দিল। তারপর আজ ঢাকা মডেল থানায় নতুন এসিপি আসবে, তাই থানা খুব ভালো করে সাজানো হয়েছে। থানার সবাই খুব তাড়াতাড়ি চলে এসেছে। ওসি হারুন সবাইকে বুঝিয়ে দিচ্ছে কি কি করতে হবে। কিছু সময় পর পুলিশ গাড়ি এসে থানার সামনে থামলো। গাড়ি থেকে নামলো একজন সুন্দরী মেয়ে, যাকে দেখে সবাই অবাক, কারণ তারা কেউ ভাবতে পারেনি যে নতুন এসিপি একজন মেয়ে হবে। প্রথমে হারুন গিয়ে ফুল দিয়ে বরণ করে নিল। স্বাগতম ম্যাম আমাদের থানায়। ধন্যবাদ মিস্টার হারুন সাহেব। একে একে সবাই তাকে স্বাগত জানালো, কিন্তু নতুন এসিপি একজন উপর গিয়ে চোখ আটকে গেল। তবুও নিজেকে সামনে নিয়ে উনি থানার ভেতরে প্রবেশ করলো। এক এক করে সবার সাথে পরিচয় হয়ে নিল। আমার নাম বৃষ্টি, তোমাদের নতুন ম্যাম। আগে আমি চট্টগ্রাম ছিলাম। এতদিন এখানে কি হয়েছে আমি জানি না, কিন্তু আজ থেকে সব কিছু আমি নিয়মে চলবে। মনে থাকবে তো সবার? ইয়েস ম্যাম। ঠিক আছে, সবাই মন দিয়ে নিজের দায়িত্ব পালন করবে আশা করছি। বৃষ্টি কথাগুলো সবার উদ্দেশ্যে বললো, কিন্তু তার চোখ একজনের উপর সিদ্ধিত থাকলো। বেশি সময় বৃষ্টি কথাগুলো বলে নিজের রুমে চলে আসলো আর হারুন সাহেবকে নিজের কেবিনে ডাকলো। আসতে পারি ম্যাম? আরে আসুন হারুন স্যার। জি ম্যাম, কেন আমাকে ডেকেছিলেন? আপনি এই থানায় কয় বছর যাবত আছেন? এই তো 4 বছর হবে। কেন ম্যাম? এমনি। আচ্ছা হারুন সাহেব, কনস্টেবল মাহিম এখানে কত বছর ধরে আছে? আমার যত দূর জানা আছে সে এখানে 6 বছর ধরে আছে। ও আচ্ছা, শোনেন, সব পুরনো ফাইল আমার চেম্বারে তাকে দিয়ে পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে ম্যাম। হারুন সাহেব বাইরে চলে আসলো। এদিকে বৃষ্টি মাহিমের কথা চিন্তা করতে লাগলো। দুইজনকে দেখতে তো প্রায় একই রকম। এটাই কি তাহলে মাহিম? কিন্তু সে তো পুলিশ এসিপি ছিল, কিন্তু এখন কনস্টেবল কেন? বৃষ্টি এসব ভাবতে লাগলো। মাহিম তোমাকে ম্যাম ডাকেই। আমাকে কেন স্যার? সেটা তুমি ভিতরে গিয়ে দেখো, আর যাওয়ার আগেই পুরাতন কেস ফাইলগুলো নিয়ে যা। আচ্ছা স্যার। মাহিম কেস ফাইল নিয়ে বৃষ্টির রুমের সামনে চলে আসলো। ম্যাম আসতে পারি? হুম। মাহিম ভেতরে প্রবেশ করলো। ফাইলগুলো টেবিলের উপর রাখো। ওকে। আচ্ছা, আপনি কি আগে কুষ্টিয়া ছিলেন? না তো ম্যাম। আমার মনে হচ্ছে আপনি মিথ্যে বলছেন। আপনি কি আমাকে চিনতে পারছেন না? আমি তো আজকে আপনাকে প্রথম দেখলাম। দেখেন মাহিম, আপনি আমাকে চিনতে না পারলেও আমি ঠিকই আপনাকে চিনতে পারছি। তাছাড়া আপনি তো এসিপি ছিলেন, তাহলে এখানে এইবারে কেন? কি বলছেন এসব? আপনি হয়তো অন্য কাউকে ভেবে আমাকে বলছেন। আপনি যাকে ভাবছেন আমি সে না। আমার চোখ ভুল হতেই পারে না। আচ্ছা, আপনি কি এখানে কোনো মিশনে আসছেন? আমি আপনাকে আবারও বলছি, আপনি যারে ভাবছেন আমি সে না। আপনি কি আমাকে ভুলে গেছেন? ওই যে একসাথে কুষ্টিয়ার একটা কেস সমাধান করলাম সিক্রেট ভাবে। ম্যাম, আমি কোনোদিন কুষ্টিয়াতে যাইনি, আপনার কথা ভুল হচ্ছে। আচ্ছা মাহিম সাহেব, ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। ওকে ম্যাম। মাহিম কেবিন থেকে বেরিয়ে গেল আর বৃষ্টি ভাবতে লাগলো, এটা কিভাবে সম্ভব? দেখতে একই রকম,
কিন্তু দুইজনের আচরণ একদম আলাদা। কিন্তু আমার মনে হচ্ছে এটাই আমার মাহিম। তুমি যত আমার থেকে নিজেকে লুকিয়ে রাখো না কেন, তোমাকে চাঁদু আমার কাছে তো ধরা দিতেই হবে, এবারে না হলে অন্যভাবে। কথাগুলো বলে বৃষ্টি ফাইল দেখতে লাগলো, আর মাহিম বের হওয়ার সাথে সাথেই তার সহকর্মীর বন্ধু রাফি তাকে চেপে ধরলো। কিরে মামা, নতুন ম্যাম এত সময় কি কি বললো? আরে ভাই আর বলিস না, নতুন ম্যাম তো আমাকে অনেক কিছু বললো। রাগ করলো নাকি? আরে না, কি কি বলছে তোরে পরে বলবো নে, এখন কাজ কর। আচ্ছা। মাহিম যে থানায় ডিউটি করে তার কয়েক এলাকা পরেই অন্য একটা থানায় কল এসেছে যে দুটো মার্ডার হয়েছে। তাই পুলিশ ঘটনাস্থলে গেল। চারপাশে পুলিশ ঘিরে রেখেছে, মানুষজন ভিড় করেছে, সবাই দেখতে আসছে মানুষের লাশ। একটা গাড়ি পড়ে গেছে। আপনারা কেউ কি এই লোক দুটোকে চেনেন? ও আচ্ছা। পুলিশ অফিসার লাশটা ভালো করে দেখতে লাগলো যে কোনো ক্লু পায় কিনা, কিন্তু চারপাশে কিছু দেখতে পারলো না। লাশের পকেটে চেক করে দেখো, কিছু পাও নাকি? কথা শুনে একজন লাশের পকেট চেক করে দেখলো একটা ফোন। স্যার, একটা ফোন পেয়েছি। শেষ কল কার দেখো। পুলিশ কনস্টেবল কল লিস্ট চেক করলো, দেখলো কোনো নিলয়ের নামে ব্যক্তির সাথে কথা বলেছে। স্যার, নিলয় নামে একজনের সাথে কথা বলেছে। আচ্ছা ঠিক আছে, তার কাছে ফোন দাও। ওসির কথা শুনে কনস্টেবল ফোন দিল, কিন্তু নাম্বার বিজি বললো। স্যার, নাম্বার তো বিজি। আচ্ছা একটু পর ফোন দাও, আর লাশটিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। নিলয় আর তার বন্ধুরা মিলে রুমে বসে আড্ডা দিচ্ছে। ঢাকায় এসে তারা নতুন একটা বাসা নিয়েছে, আর সেখানে বসে আছে। আরে নিলয়, আমাদের আড্ডায় মত না হলে কেমন যেন লাগে। তুই ঠিক বলেছিস আবির। মনির, তুই গিয়ে আমার রুম থেকে মদের বোতল আনার ব্যবস্থা কর। তার মানে তুই আগে থেকে মদ এনেছিস আর আমাদের খালি মুখে রেখেছিস? আরে ব্রো, আমার মনে ছিল না। আচ্ছা, এখন নিয়ে আয়। নিলয় ওদের সাথে কথা বলতেছিল, তখনই তার বাবা ফোন দিল। তোরা চিল কর, আমি বাবার সাথে কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বাবা, বলো। নিলয় তার বাবার ফোন রিসিভ করলো। না তো বাবা। কেন, কি হয়েছে? সে বাড়ি যায়নি? নিলয়, রকি কি তোর সাথে? কাল রাতে আমি যখন কথা বললাম তখন বলল যে ডিল করা হয়েছে, তাই সে ফিরে যাচ্ছে। না, আর আমি সকাল থেকে ফোন দিচ্ছি কিন্তু ধরছে না। আচ্ছা আচ্ছা, খোঁজ নিয়ে দেখ কয় আছে। হ্যালো রকি, কোথায় তুই? আর সকাল থেকে বাবার ফোন রিসিভ করছিস না কেন? নিলয় তার বাবার সাথে কথা বলে ফোন রাখ। তখনই তার ফোনে আবার কল আসলো, একই রকির নাম্বার থেকে। নিলয় সেটা রিসিভ করলো। অপর পাশ থেকে অন্যজনের কথা শুনতে পেল নিলয়। হ্যালো, আপনি কি নিলয়? হ্যাঁ আমি নিলয়, কিন্তু তুই কি? আর রকির ফোন তোর কাছে কেন? আমি থানা থেকে বলছি, আর লোকটির লাশের পকেট থেকে পেয়েছি। কিভাবে মারা গেছে? কেউ তাকে গুলি করে খুন করেছে, আর আপনাকে এসে লাশ শনাক্ত করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ফোন কেটে নিলয় তার বন্ধুদের বলল, তোরা থাক, আমার একটু থানায় যেতে হবে। হঠাৎ থানায় যাবি কেন? কোনো সমস্যা? কে যেন রকিকে মেরে ফেলেছে, তাই। আমরাই আসি। না, তোরা চিল কর। এটা বলেই নিলয় বাড়ি থেকে বেরিয়ে গেল। রাতে বৃষ্টি ডিউটি শেষে বাসায় ফিরে ফ্রেশ হয়ে নীলাকে ফোন দিল। কিছু সময় পর নীলা ফোন ধরলো। কিরে, ডিউটি শেষ করে বাসায় ফিরছিস? নীলা বলল, হ্যাঁ আসলাম, কেবল তোরটা বেবি হবে তাই ছুটি কাটাস। জানিস আজ কি হয়েছে? কি হয়েছে রে বৃষ্টি? আরে আমি মাহিমকে খুঁজে পেয়েছি। কি বলিস? কোথায় আর কিভাবে? আমাকে খুলে বল, আমি তো খুব এক্সাইটেড। তাহলে শোন, আমি যে থানায় জয়েন করেছি সে থানায় গিয়ে দেখি মাহিমের মতো হুবহু একজন, আর নামও একই, কিন্তু আমাকে সে চিনল না। কি বলিস? আরে হ্যাঁ, আমার থেকে মনে হচ্ছে সে কোনো মিশনে আছে। তাই বলে কনস্টেবল হয়ে? আচ্ছা যাই হোক, তোর মনে কি বলে? আমার মন বলছে সে মাহিম স্যার। তাহলে আঠার মতো পিছনে লেগে থাক। আর যদি কাজ না করে তাহলে? তাহলে আর কি, ছেলেরা যে বিষয়ে দুর্বল সেটা অ্যাপ্লাই কর। সর কুত্তি, কি সব বলছিস? এখন ফোন রাখ। এটা বলেই বৃষ্টি লজ্জায় ফোন কেটে দিল, আর নীলা হেসে দিল। ভাইয়া,
আমি তো কাল থেকে কলেজে যাব। সে তো ভালো কথা। আর আমাকে তুই রোজ দিয়ে আসবি। পারবো না, তুই একলা যা। না, তোকে দিয়ে আসতেই হবে। তুই পুলিশ আর জনগণের সেবা করা তোর কর্তব্য। তাড়াতাড়ি খেতে দে, আমার অনেক খিদে লেগে গেছে। আচ্ছা ঠিক আছে। মাহিম ফোনে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতেছিল আর মায়া ভাত বেড়ে দিতে লাগলো। মাহিম ফোন কেটে খাবার খেতে লাগলো। সকালে মাহিম রেডি হয়ে নিচে আসলো, কিন্তু মায়া এখনো রুম থেকে আসেনি। মায়া কই রে তুই? তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে আমার। এই তো আসছি, আর একটু অপেক্ষা কর। কিছু সময় পর মায়া আসলো, সুন্দর করে বোরকা পরে বেরিয়ে আসলো। একটা বোরকা পরে আসতে এত সময় লাগে? বেশি কথা বলিস না, তাড়াতাড়ি চল। আমার বান্ধবীরা আমার জন্য কলেজের সামনে দাঁড়িয়ে আছে। তোর জন্য তো এত দেরি হচ্ছে, এখন এসে বড় বড় কথা বলছিস? এখন প্যাক না করে চল। মাহিম আর মায়া বাসা থেকে বেরিয়ে গেল। দুজন রিক্সায় করে মায়ার কলেজের সামনে চলে আসলো। মায়া রিক্সা থেকে নামলো আর মাহিমকে বিদায় দিল। মায়া তার বান্ধবীদের কাছে আসলো। কি রে, আসতে তো দেরি করলি কেন? এমনিতেই। রিল্যাক্স, তোর কিউট ভাইটা চিল, তাই না? কিউট না ছাই, বেশি কথা না বলে নতুন কলেজে ক্রাশ খোঁজ। তোর ভাইয়ের সাথে আমার প্রেম করিয়ে দে না মায়া। কিন্তু মায়া তার বান্ধবীদের কথা না শুনে সামনে হাঁটতে লাগলো, আর তারা সবাই মায়ের পিছনে পিছনে হাঁটতে লাগলো আর মায়াকে পটাতে লাগলো। মাহিম থানায় এসে দেখলো সবাই চলে আসছে। মাহিম নিজের ডেস্কে আসার আগে হারুন আসলো। মাহিম, আজকেও লেট? কি করবো স্যার, একটু লেট তো হয়ে গেল। তুমি কি ভুলে গেছো যে থানায় নতুন ম্যাম আসছে? হ্যাঁ, মনে আছে তো। তাহলে তার কেবিন থেকে ঘুরে আসো। কে জানি সমস্যা হয়েছে নাকি স্যার? হ্যাঁ, তোমার লেট দেখে রেগে গেছে। এখন কথা না বলে তাড়াতাড়ি ওনার রুমে যাও। আচ্ছা। মাহিম বৃষ্টির রুমের সামনে আসলো। বাহিরে দাঁড়িয়ে না থেকে ভিতরে আসুন। বৃষ্টির কথা শুনে মাহিম তার কেবিনে প্রবেশ করলো। আপনার আসতে এত দেরি হলো কেন? সরি ম্যাম, আসলে আমার বোনের আজ নতুন কলেজ গিয়েছিলাম, তাকে রেখে আসতে। ও, আপনার বোনও আছে? নাম কি তার? আমার বইয়ের নাম মায়া। ও আচ্ছা, তা গাড়ি রেডি করেন, আমি বাহিরে যাব। আপনার শাস্তি হলো আজকে আমাকে পুরো ঢাকা শহর ঘুরিয়ে দেখাবেন। আচ্ছা ঠিক আছে। মাহিম আর বৃষ্টি থানা থেকে বেরিয়ে গেল। নিলয় থানায় এসে দেখলো যে রকিকে খুব খারাপ ভাবে মারা হয়েছে। নিলয় খুব ভালো করে দেখতে লাগলো। এনাকে আপনি কি চিনেন? হ্যাঁ, ইনি আমাদের হয়ে কাজ করতেন। কাল রাতে একটা ডিল ফাইনাল করে ফিরছিল, হয়তো তখনই। বুঝতে পারছি। আপনি কি খুঁজে পেয়েছেন? কে খুন করতে পারে? আমরা তো কাউকে পাইনি, কিন্তু আপনি কি কাউকে সন্দেহ করেন? আমি আপাতত কাউকে সন্দেহ করি না। ও আচ্ছা, লাশটিকে আমরা এখন পোস্টমর্টম করতে পাঠাবো। তার দরকার হবে না, যত টাকা লাগবে আমি দেবো, তাও লাশ কাটতে হবে না। পুলিশ ওসি কিছু একটা ভাবলো, তারপর রাজি হয়ে গেল। লাশ নিয়ে নিলয় থানা থেকে বের হলো আর তার বাবাকে ফোন করলো। বাবা, আমি রকির লাশ পাঠিয়ে দিচ্ছি। কি, রকি মারা গেছে? কিন্তু কিভাবে? বাবা, কেউ তাকে খুন করেছে। আচ্ছা শোন, এই বিষয়ে আমি পরে কথা বলবো। আর রকির লাশ পাঠানোর দরকার নেই, পদ্মার জলে ভাসিয়ে দে। ঠিক আছে। নিলয় তার বাবার কথা মতো তাই করলো। তারপর মাহিম আর বৃষ্টি ঢাকা শহর ঘুরে দেখছে। মাহিমের শাস্তি হলো এটা, কারণ মাহিম থানায় দেরি করে আসার জন্য। মাহিম এক এক করে বৃষ্টিকে সব জায়গায় ঘুরে দেখাচ্ছে আর কোনটা কি সব বলে দিচ্ছে, কিন্তু বৃষ্টির নজর সেদিকে নেই, কারণ বৃষ্টি মাহিমের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, যেটার জন্য মাহিমের খুব বিরক্ত লাগছে। কিন্তু তার থেকে বড় অফিসার বলে মাহিম কিছু বলতে পারছে না। ম্যাম, অনেক তো ঘোরা হলো, চলেন এবার থানায় ফিরে যাক। আমি কি বলেছি আপনাকে? না ম্যাম। তাহলে? আসলে ম্যাম, আপনি আমার দিকে এমনভাবে তাকিয়ে আছেন, এই জন্য আমার কেমন যেন আনইজি ফিল হচ্ছে। তো আমি কি করব? যত সময় আপনি স্বীকার না করছেন যে আপনি সেই মাহিম যার কথা আমি বলছি। ম্যাম, আমি কতবার বলবো যে আপনি যাকে খুঁজছেন আমি সে না? আমিও দেখব আপনি কত সময় নিজেকে লুকিয়ে রাখেন। বৃষ্টি নিজের মনে মনে বলল। বৃষ্টি কিছু ভাবতে দেখে মাহিম মুচকে আসলো, তারা বৃষ্টির চোখ এড়ালো না। ভাইয়া, আমার কিন্তু ভাবিকে খুব পছন্দ হয়েছে। মায়ের এমন কথা শুনে মাহিম বেশ অবাক হলো, তাই মায়াকে বলল, কি বলছিস তুই? তোর ভাবি মানে? ভাবি মানে আমি কার কথা বলছি তুমি বুঝতে পারছিস না? না, বুঝতে পারছি না, তুই এখন বল।
আজ দেখলাম তুই এক মেয়ে পুলিশের অফিসারকে নিয়ে ঘুরে বেড়াস, এতদিন তো দেখলাম না। আরে তেমন কিছু না, এটা আমাদের থানার নতুন এসিপি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু ভাইয়া আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। তুই এখানে থেকে যা তো। উচিত কথা বললেই দোষ, আমি ভাবি হিসেবে তাকে চাই। এটা বলেই মায়া মাহিমের চুল ধরে টেনে দৌড় মারলো। পাগলি, সে এখনোই ছোট রয়ে গেলে। এটা বলেই মাহিম মুচকে হাসলো, তারপর নিজের ল্যাপটপ নিয়ে কাজ করতে লাগলো। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। মাহিম এই 2 দিন সেই পুরনো বাড়িতে আসেনি, তাই আজ আবার আসলো। আগের মতো সেই রুমে প্রবেশ করলো। কিরে, কেমন আছিস? বেঁচে আছিস নাকি মারা গেছিস? বেঁচে আছি রে শালা কুত্তার বাচ্চা। বাহ, মরার মতো অবস্থা, তাও তোর জেদ কমেনি। আমাকে তুই চিনিস না? কিন্তু তুই আমাকে চিনিস না। আমি তোকে না চিনলেও তোর কিছু একটা জানতে পেরেছি। কি জানতে পেরেছিস? সেটা সঠিক সময় হলে টের পাবি। আচ্ছা, সেই সময়ের অপেক্ষায় থাকলাম। আর তোর জন্য একটা অফার আছে। কি অফার? তোর অফার হলো তুই তোর বসের নাম বললে তোকে ছেড়ে দেওয়া হবে। লোকটা এবার কিছু একটা ভাবলো, তারপর বললো, আমার বসের নাম জানি না, কিন্তু সে হলো জোকার কিং। আমি তার হয়ে কাজ করতাম। সত্যি কথা বলছিস তো? হুম। আচ্ছা ঠিক আছে, আর শোন, এমন মারের শিক্ষা থাকলে আর কখনো খারাপ কাজ করবি না। আজকের মাঝেই তোকে ছাড়া হবে। আমি কি করব না করব তোরে বলতে হবে না। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে তোরে মেরে গুম করে দিতাম। মাহিমের এমন কথা শুনে লোকটা হাসলো। মাহিম তেমন পাত্তা দিল না, সেই বাড়ি থেকে বেরিয়ে গেল। নিলয়, তুই খুঁজে পেয়েছিস কে রকিকে মারতে পারে? না বাবা, আজ কয়েকদিন যাবত আমি কলেজে না গিয়ে রকির খুনিকে খোঁজার চেষ্টা করছি। তুই চাইলে আঙ্কেলের সাথে কথা বলতে পারিস। বাবা, তুমি জানো যে ওদের এমন একটা ঝামেলার মধ্যে আছে। তাহলে আমি বলি কি, তোর আর রকির খুনিকে খুঁজতে হবে না। তাহলে কি করব বাবা? যেই কাজের জন্য গেছিস সেটা কর। আচ্ছা বাবা। আর তোর রিকির ভাইয়ের সাথে দেখা করিস। দেখো তো, করতেই হবে। ঢাকার সব কিছু বুঝে নিতে হবে তো। নিলয় ফোন রেখে তার বন্ধুদের কাছে আসলো। কি রে, তোদের আড্ডা দেওয়া হলো? কেবল তো শুরু, তুই মদের ব্যবস্থা কর। আবির, কাল সবাই কলেজে যাব, মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে। মাহিম তার বোনকে আজ কলেজের সামনে নামিয়ে দিল, কিন্তু আজ মায়ের বান্ধবীরা মাহিমকে চিপতে হলো। রোজ স্যার, আপনি পালিয়ে যান, আর সেটা হবে না। কি করছো তোমরা? ছাড়ো আমাকে, আমাকে যেতে দাও। মায়া, তোর ভাইকে আজ আমরা ছাড়ছি না। হ্যাঁ, ধরে রাখ, যদি পারিস তাহলে কেউ বিয়ে করে নে। কি বলছিস এসব মায়া? আমি তোর ভাই, আর কিভাবে বলছিস তোর বান্ধবীদের? এটা ছাড়া কোনো উপায় নেই। কি রে, তোরা চুবাচ্ছিস কেন? তুই যা, আমরা দেখে নিচ্ছি। আরে না, আমি আছি তো। তো স্যার, আমাদের কোন বান্ধবীকে আপনার পছন্দ? এসব কি বলছো তোমরা? সবাই আমার বোনের মতো। আমরা যদি সবাই বোন হই তাহলে বউ হবে কে? তোমরা সবাই পাগল হয়ে গেছো? গাড়ি করে বৃষ্টি যেতেছিল, তখনই কলেজের সামনে তার চোখ গেল। সাথে সাথে বৃষ্টি গাড়ি থামাতে বলল। সে গাড়ি থেকে নেমে মাহিমের কাছে ঠিক কিছু দূরে দাঁড়ালো আর দেখতে লাগলো কি কি করে মেয়েগুলো। তাহলে মাহিম, তুমি কার সাথে বিয়ে করবে? এই তোমরা ভুলে যাচ্ছ কেন? আমি তোমাদের বড় স্যার না, বলো ভাইয়া তো ডাকতে পারো। উফ, আপনি খুব আনরোমান্টিক। সমস্যা নেই, আমাদের মাঝে কাউকে বিয়ে করে নিলে আপনি তখন রোমান্টিক হয়ে যাবেন। তোমাদের তো দেখছি লজ্জা বলতে কিছু নেই। দূর থেকে সব বৃষ্টি দেখলো আর কথাগুলো শুনে অনেক রেগে গেল আর ছুটে তাদের কাছে আসলো। এই, তোমরা ক্লাসে না গিয়ে কি করছো? পরিচিত কণ্ঠ পেয়ে মাহিম পিছনে তাকালো। তাকে দেখলো বৃষ্টি ম্যাম আসছে। ম্যাম, আমাকে বাঁচান, এরা আমাকে যেতে দিচ্ছে না, আমার বোন আমাকে ফাঁসিয়ে দিয়েছে। এই, তোমরা ওরে ছাড়ো, না হলে থানায় নিয়ে যাব। বৃষ্টি রেগেই বলল। বৃষ্টির কথা শুনে সবাই পিছিয়ে গেল। বৃষ্টি এবার মায়ের কাছে গেল আর বলল, তুমি কেমন বোন যে নিজের বান্ধবীদের দিয়ে নিজের ভাইকে এমন পরিস্থিতিতে ফেলছো? কি করব ম্যাম, আমার ভাইয়ের তো বয়স কম হলো না, এখনো বিয়ে করার নামই নিচ্ছে না। তাই বলে তুমি তোমার ভাইকে? সরি ম্যাম, কিন্তু আমি আমার ভাইয়ের সাথে যা ইচ্ছে করতেই পারি। মায়া, এটা ঠিক আছে, কিন্তু এত মানুষের মাঝে এসব করা ঠিক না। বুঝতে পারছি, আপনি তো ভাইয়ার বড় অফিসার, আপনি একটু বোঝাতে পারেন। আচ্ছা,
তুমি যখন বলছো তাহলে আমি খুব ভালোভাবে চেষ্টা করব। ধন্যবাদ ম্যাম। এখন তোমরা ক্লাসে যাও, আমি তোমার ভাইকে নিয়ে থানায় যাচ্ছি। আচ্ছা ম্যাম, ঠিক আছে। মায়া আর তার বান্ধবীরা কলেজের ভেতর চলে গেল। মাহিম সাহেব, গাড়িতে চলুন। ম্যাম, আমি রিকশায় চলে যেতে পারবো? আমি যেটা বলছি সেটা কর, আর কোনো কথা শুনতে চাই না। বৃষ্টি অনেক রেগে বলো। মাহিম আর কিছু বলো না। রিকশাওয়ালার ভাড়া মিটিয়ে বৃষ্টির সাথে গাড়িতে উঠে চলে গেল থানায়। রাতের অন্ধকারে রনিকে আরিফ চৌধুরী ওর বাসার সামনে ফেলে দিল। বাইরে ধপ করে কিছু পড়ার শব্দ শুনে দারোয়ান গেটের বাইরে আসলো। এসে দেখলো তাদের ছোট সাহেব পড়ে আছে। দারোয়ান চাচা তাড়াতাড়ি গার্ডদের ডাকলো। বাইরে এসে দেখলো রনি পড়ে আছে, তাই তাকে তাড়াতাড়ি বাড়ির ভিতরে আনা হলো। আরিফ নিজের বাড়িতে ছিল, নিজের ছেলেকে নিয়ে আসতে দেখে সে তাড়াতাড়ি তার কাছে আসলো।